হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বীর পুরুষ ছত্রপতি শিবাজী মহারাজের নিয়ে, যিনি শুধু মারাঠা জাতিকে একত্রিতই করেননি, বরং মারাঠা জাতির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেছেন। মুঘল সাম্রাজ্য যখন ভারতবর্ষে বিস্তারের ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে আরোহণ করেছিল, তখন মহারাষ্ট্রের এই বীর নায়ক শিবাজী ঔরঙ্গজেবের মতো সামরিক ও কূটনৈতিক প্রতিভাসম্পন্ন সম্রাটকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, তা কম কৃতিত্বের ও গৌরবের পরিচায়ক নয়। মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে তার রাজধানী দিল্লি ত্যাগ করতে এবং দক্ষিণ ভারতের আহম্মদনগরে নিজের রাজধানীকে স্থানান্তরিত করতে বাধ্য করেছিলেন এই মহারাষ্ট্র নায়ক শিবাজী। ইতিহাসের পাতায় যে সব ব্যক্তি নিজের প্রতিভা, দক্ষতা, কষ্ট সহিষ্ণুতা এবং নিপুণ যুদ্ধনীতির জন্য ক্ষণকালের জন্য হলেও দাগ কাটতে পেরেছেন, শিবাজী তাদেরই অন্যতম। তাই একজন প্রজাহিতৈষী শাসক ও ব্যক্তি হিসেবে শিবাজী ভারতবর্ষের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের স্থান অধিকার করে আছেন। মহারাষ্ট্রে মারাঠা জাতির উত্থান ভারত ইতিহাসে একটা বিশিষ্ট অধ্যায় হিসেবে বিবেচিত। অবশ্য শিবাজীর উত্থানের অনেক আগেই মারাঠা জাতির উত্থান ঘটে গিয়েছিল, কিন্তু শিবাজীর নেতৃত্বে মারাঠা জাতি শক্তিশালী হয়ে ওঠে এবং শিবাজী সমস্ত মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করে এক শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে তোলেন। মহারাষ্ট্রে মারাঠা জাতির উত্থানের পেছনে সেখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মহারাষ্ট্রের ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য মারাঠা জাতির উত্থানে ও চরিত্র গঠনে যথেষ্ট ভূমিকা রয়েছে। একদিক দিয়ে মহারাষ্ট্রকে যেমন প্রাকৃতিক সৌন্দর্য ঘিরে রয়েছে, তেমনি অপরদিকে এর সামরিক গুরুত্বও অনেক আছে। মহারাষ্ট্র চারিদিক থেকে পর্বত দ্বারা বেষ্টিত। মহারাষ্ট্রের পশ্চিম দিকে পশ্চিমঘাট পর্বতমালা এবং উত্তর দিকে বিন্ধ্য ও সাতপুরা পর্বতমালা রয়েছে, যার জন্য এই রাজ্যটি পার্বত্য সংকুল এলাকায় অবস্থিত। এরই সাথে নর্মদা নদী ও তাপ্তি নদী মহারাষ্ট্রকে সুগভীর পরিখার মতো ঘিরে রয়েছে। এই সব প্রাকৃতিক কারণে এখানে শত্রুদের প্রবেশ করা খুবই অসুবিধাজনক। এখানকার মাটি অনুর্বর এবং বৃষ্টিপাত অনিশ্চিত হওয়ার জন্য মারাঠারা কষ্ট সহিষ্ণু, কর্মনিষ্ঠ ও সংগ্রামশীল গুণগুলি অর্জন করতে সমর্থ হয়েছে এবং এই সব গুণ মারাঠা জাতিকে দুর্ধর্ষ করে তুলেছে। মারাঠারা পার্বত্যবাসী হওয়ায় তারা গেরিলা যুদ্ধের দ্বারা মুঘল সৈন্যবাহিনীকে ব্যতিব্যস্ত করে তুলতে সমর্থ হয়েছিল। বীর শিবাজীর বাল্যকাল। মহারাষ্ট্রের কাছে শিবনের পার্বত্য দুর্গে 1627 খ্রিস্টাব্দে শিবাজী জন্মগ্রহণ করেন। শিবাজীর পিতা ছিলেন শাহজি ভোঁসলে এবং তার মাতা ছিলেন জিজাবাই। শিবাজীর পিতা শাহজি ভোঁসলে প্রথমে আহম্মদনগরের সৈন্যবাহিনীতে কাজ করতেন। পরে তিনি আহম্মদনগর রাজ্যে প্রচুর ধন সম্পত্তি ও প্রতিপত্তির অধিকারী হন। শাহজাহান যখন আহম্মদনগর দখল করেছিলেন, তখন শাহজি ভোঁসলে বিজাপুর রাজ্যের রাজকার্যে নিযুক্ত হন। তিনি পুনা এবং কর্ণাটকের জায়গিরদার হিসেবেও নিযুক্ত হয়েছিলেন। শাহজি ভোঁসলের দুইজন বিবাহিতা পত্নী ছিলেন, জিজাবাই এবং তুকাবাই। শাহজি ভোঁসলে 1636 খ্রিস্টাব্দে বিজাপুরের সুলতানের অধীনে রাজকার্য গ্রহণ করেন, ফলে সেখানেই তাকে থাকতে হতো। তাই বিজাপুরে তিনি তার দ্বিতীয় পত্নী তুকাবাইকে নিয়ে যান। শিবাজী এবং তার মাতা জিজাবাইকে পুনার জায়গিরদার দিয়ে যান। পুনাতে দাদাজি কোন্ডদেব নামে এক বিচক্ষণ ব্রাহ্মণের কাছে বালক শিবাজী শিক্ষা ও শাস্ত্র অধ্যয়ন করতে থাকে। জিজাবাই এবং দাদাজি কোন্ডদেবের শিক্ষা ও স্নেহ শিবাজীর জীবন ও চরিত্র গঠনে যথেষ্ট প্রভাব বিস্তার করে। সেই সময় শিবাজী বালক থাকার কারণে দাদাজি কোন্ডদেব পুনার জায়গিরদারের রাজস্ব আদায় করতেন এবং প্রশাসনিক সমস্ত কাজকর্ম পরিচালনাও করতেন। শিবাজী তার মাতার কাছে রামায়ণ ও মহাভারতের কাহিনী শুনে শুনে বাল্যকালেই তার মনে বীরত্ব ও দেশপ্রেম জাগরিত হয়। শিবাজীর জীবনে তার মাতা জিজাবাই এবং দাদাজি কোন্ডদেবের প্রভাব গভীরভাবে পড়েছিল। দাদাজি কোন্ডদেব শিবাজীকে অস্ত্রচালনা ও অশ্বারোহণ বিষয়ে শিক্ষাদান করেছিলেন। এছাড়াও গুরু রামদাস শিবাজীর আধ্যাত্মিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি শিবাজীকে মারাঠা জাতিকে ঐক্যবদ্ধ করতে এবং জন্মভূমিকে সংগঠিত করার আদেশ দিয়েছিলেন। ছত্রপতি শিবাজী মহারাজের চরিত্র গঠনে এবং জীবনে এই চার ব্যক্তির অসীম প্রভাব ছিল। ছোটবেলা থেকেই শিবাজীর সঙ্গে মহারাষ্ট্রের স্থানীয় পার্বত্য মাওয়ালি জাতির ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
শিবাজি পরবর্তীকালে এই মাওয়ালি পার্বত্য জাতির দ্বারা সৈন্যবাহিনী গঠন করেন এবং বিজাপুরের তোরানা দুর্গটি অধিকার করেন। এরপর আমরা আলোচনা করব শিবাজির রাজ্য জয় নিয়ে। 1647 খ্রিস্টাব্দে দাদাজি কোন্ডদেবের মৃত্যু হয়। দাদাজি কোন্ডদেবের মৃত্যুর পর শিবাজি পুনার সমস্ত প্রশাসনিক কাজকর্ম নিজের হাতে গ্রহণ করেন। সেই সময় বিজাপুরে সুলতান আদিল শাহ রাজত্ব করছিলেন এবং পুনা আদিল শাহের রাজ্যের অন্তর্গত ছিল। 1647 খ্রিস্টাব্দে বিজাপুরে সুলতান আদিল শাহের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এই সুযোগে শিবাজি পার্বত্য মাওয়ালি জাতির সৈন্যবাহিনীর সাহায্যে তোরানা দুর্গটি অধিকার করেন এবং এর 5 মাইল উত্তর দিকে রায়গড় দুর্গ নির্মাণ করেন। এরপর ধীরে ধীরে শিবাজি কোঙ্কণ, পুরন্দর, ইন্দ্রপুর, বড়মতি প্রভৃতি স্থানের দুর্গগুলিকে নিজের অধিকারে নিয়ে আসেন। শিবাজির এই সমস্ত বিদ্রোহীমূলক কাজকর্মে বিজাপুরের সুলতান ক্রুদ্ধ হয়ে শিবাজিকে শিক্ষা দেবার জন্য তার পিতা শাহজি ভোঁসলেকে বন্দী করেন। পিতাকে বন্দী করার ফলে শিবাজি 1649 থেকে 1655 খ্রিস্টাব্দ এই 6 বছর তিনি তার সমস্ত আক্রমণাত্মক কাজকর্ম বন্ধ রাখেন। 1649 খ্রিস্টাব্দে আদিল শাহ তার পিতাকে মুক্তি দেন। 1649 থেকে 1655 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 6 বছর শিবাজি নিজের শক্তি বৃদ্ধি করেন। 1656 খ্রিস্টাব্দে বিজাপুরের শাসক আদিল শাহ মৃত্যুবরণ করেন এবং তার নাবালক পুত্র দ্বিতীয় আলী আদিল শাহ বিজাপুরের শাসক হন। বিজাপুরের এই দুর্বলতার সুযোগে ঔরঙ্গজেব বিজাপুর আক্রমণ করেন। ঔরঙ্গজেবের সঙ্গে বিজাপুরের সুলতানের সন্ধি স্থাপন হলে শিবাজিও তখন মুঘলদের আধিপত্য মেনে নেন। ইতিমধ্যেই ঔরঙ্গজেব পিতা শাহজাহানের অসুস্থতার খবর পেয়ে তিনি দিল্লি ফিরে যান। এর ফলে বিজাপুর মুঘলদের আক্রমণের থেকে কিছুকাল হলেও রেহাই পায়। বিজাপুরের সুলতান দ্বিতীয় আলী আদিল শাহ শিবাজির শক্তিকে ধ্বংস করার জন্য তার বিখ্যাত সেনাপতি আফজল খানকে শিবাজির বিরুদ্ধে প্রেরণ করে। আফজল খান সাঁতারা দুর্গের 20 মাইল দূরে উপস্থিত হন এবং শিবাজি প্রতাপগড় দুর্গে উপস্থিত হন, কিন্তু শিবাজি কোনো মতেই প্রতাপগড় দুর্গ থেকে বাইরে আসতে চাননি, কারণ আফজল খানের সৈন্য সংখ্যা শিবাজির তুলনায় বেশি ছিল। শেষ পর্যন্ত আফজল খান শিবাজির সঙ্গে একটি মীমাংসা করতে চাইলেন, তাই দূত হিসাবে কৃষ্ণাজি ভাস্কর নামে এক মারাঠি ব্রাহ্মণকে শিবাজির কাছে সাক্ষাৎকারের আমন্ত্রণ দিয়ে পাঠান। কিন্তু কৃষ্ণাজি ভাস্কর আফজল খানের সাক্ষাতের পিছনে কি কারণ আছে তা শিবাজির কাছে বলে দেন। তাই শিবাজি আফজল খানের সঙ্গে সাক্ষাতের আগেই নিজের সুরক্ষার জন্য পোশাকের ভিতরে লোহার বর্ম পরেন এবং নিজের আঙ্গুলে গোপনে লোহার বাগনখ নিয়ে যান। দুজনের সাক্ষাৎকারের সময় হঠাৎ আফজল খান আলিঙ্গনের বাহানাতে শিবাজির গলা ধরে তাকে ছুরির দ্বারা হত্যা করারও চেষ্টা করেন, কিন্তু আফজল খানের ছুরি শিবাজির লোহার বর্মে প্রতিহত হয়। তখন শিবাজি তার আঙ্গুলে লুকিয়ে রাখা বাগনখের সাহায্যে আফজল খানকে হত্যা করেন। এরপর শিবাজি দক্ষিণ কোঙ্কণ, কোলাপুর ও পানহালা দুর্গ অধিকার করেন। বিজাপুরের সুলতান শিবাজির বিরুদ্ধে পরপর 4টি অভিযান পাঠায়, কিন্তু তা ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত সন্ধি স্থাপিত হয়। বিজাপুরের সুলতান শিবাজির অধিকৃত অঞ্চলগুলির ওপর শিবাজির কর্তৃত্ব স্বীকার করে নেন। এরপর আমরা আলোচনা করব ঔরঙ্গজেবের সঙ্গে শিবাজির সংঘর্ষ নিয়ে। শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেব তার সেনাপতি শায়েস্তা খানকে দাক্ষিণাত্যের সুবাদার হিসেবে নিযুক্ত করেন। 1660 খ্রিস্টাব্দে শায়েস্তা খান শিবাজিকে যুদ্ধে পরাজিত করে পুনা, চাকন ও উত্তর কোঙ্কণের কল্যাণ জেলা অধিকার করেন। শায়েস্তা খান পুনাকে মারাঠাদের বিরুদ্ধে মুঘলদের কেন্দ্রীয় সদর দপ্তরে পরিণত করেন। রাজপুত রাজা যশোবন্ত সিং শিবাজিকে দমন করার জন্য 10,000 রাজপুত সৈন্য নিয়ে শায়েস্তা খানের সঙ্গে যোগ দেন। এরপর শিবাজি 1663 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের এক রাত্রিতে তার কয়েকজন অনুচরকে নিয়ে শায়েস্তা খানের ভবনে প্রবেশ করেন। শিবাজি শায়েস্তা খানের পুত্র ও তার 40 জন রক্ষীকে নিহত করেন। শিবাজির সঙ্গে শায়েস্তা খানের সংঘর্ষে শায়েস্তা খানের একটি আঙ্গুল চলে যায়। এই অভিযান করার পর শিবাজি সিংহগড় দুর্গে আশ্রয় নেন। তারপর শিবাজি মুঘল সাম্রাজ্যের বাণিজ্য কেন্দ্রের প্রধান ঘাঁটি সুরাট লুণ্ঠন করেন। এরপর ঔরঙ্গজেব তার পুত্র মুয়াজ্জেমকে শিবাজির বিরুদ্ধে প্রেরণ করে এবং তাকে দাক্ষিণাত্যের সুবাদার হিসেবে নিযুক্ত করেন।
মুয়াজ্জেমের শক্তি বৃদ্ধি করার জন্য রাজপুত সেনাপতি জয় সিংহকে সহ সুবাদার হিসেবে নিযুক্ত করেন। এদের সাথে ঔরঙ্গজেব তার আর এক বিখ্যাত সেনাপতি দিলির খানকে দাক্ষিণাত্যে পাঠান। রাজপুত সেনাপতি জয় সিংহ শিবাজির কয়েকজন মারাঠা সর্দারকে জায়গির দেওয়ার লোভ দিয়ে নিজেদের পক্ষে নিয়ে আসেন। সেই সময় শিবাজি পুরন্দর দুর্গে অবস্থান করেছিলেন। জয়সিংহ পুরন্দর দুর্গ অবরোধ করলে শিবাজি আত্মসমর্পণ করেন এবং ১৬৬৫ খ্রিস্টাব্দে শিবাজির সঙ্গে জয়সিংহের পুরন্দরের সন্ধি স্বাক্ষর হয়। শিবাজিকে দাক্ষিণাত্য থেকে সরানোর জন্য জয়সিংহ শিবাজি ও তার পুত্র শম্ভুজিকে ঔরঙ্গজেবের সঙ্গে আগ্রায় সাক্ষাতের ব্যবস্থা করেন। জয়সিংহ শিবাজিকে তার নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। জয়সিংহের কথায় নির্ভর করে ১৬৬৬ খ্রিস্টাব্দে শিবাজি তার পুত্র শম্ভুজিকে নিয়ে আগ্রায় যান এবং সম্রাট ঔরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন। ঔরঙ্গজেব শিবাজিকে মাত্র ৫,০০০ মনসবদার প্রদান করলে শিবাজি অসন্তুষ্ট হন এবং সেখানেই প্রতিবাদ করে ওঠেন। ঔরঙ্গজেব শিবাজির আচরণে অসন্তুষ্ট হয়ে শিবাজি এবং তার পুত্র শম্ভুজিকে আগ্রা দুর্গে বন্দী করেন। কিন্তু শিবাজি অত্যন্ত কৌশলে আগ্রা দুর্গ থেকে তার পুত্রকে নিয়ে কোনো ক্রমে পালিয়ে যান। শিবাজি দাক্ষিণাত্যে ফিরে এসে ৩ বছর চুপচাপ ছিলেন এবং রাজ্যের অভ্যন্তরীণ সংস্কারে মন দিয়েছিলেন। ঔরঙ্গজেব শিবাজিকে রাজা উপাধি দান করেন এবং তার পুত্রকে ৫,০০০ মনসবদার পদে নিয়োগ করেন। কিন্তু আবারও মুঘলদের সঙ্গে মারাঠাদের সংঘর্ষ শুরু হয়। ১৬৭০ খ্রিস্টাব্দে শিবাজি পুনরায় মুঘলদের সাম্রাজ্য আক্রমণ ও লুণ্ঠন করেন এবং একে একে পুরন্দর, কল্যাণ, সিংহগড় দুর্গগুলি মুঘলদের কাছ থেকে উদ্ধার করেন। ১৬৭৪ খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয় এবং তিনি ছত্রপতি ও গো ব্রাহ্মণ প্রতিপালক উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন। শিবাজি জিঞ্জি, ভেলোর ও মহীশূরের এক বিরাট অঞ্চল দখল করেন। এইভাবে রাজ্য বিস্তার করতে করতে ১৬৮০ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার রাজ্য উত্তরে সুরাট থেকে দক্ষিণে কানাড়া জেলা এবং পূর্বে বাগলানা থেকে পশ্চিমে আরব সাগর পর্যন্ত বিস্তৃত ছিল। ছত্রপতি শিবাজির মৃত্যুর পর তার পুত্র শম্ভুজি সিংহাসনে বসেন। প্রকৃতপক্ষে শিবাজি সার্বভৌম শাসকের মর্যাদায় ভূষিত না হলেও তিনি মুঘলদের বিরুদ্ধে মারাঠা জাতিকে যেভাবে অনুপ্রাণিত ও ঐক্যবদ্ধ করেছিলেন তা অত্যন্ত প্রশংসনীয়। শিবাজির মৃত্যুর পরও মুঘল সাম্রাজ্যকে মারাঠা জাতি গভীরভাবে প্রভাবিত করেছিল। ক্ষুদ্র এক জায়গিরদার থেকে নিজের বীরত্ব ও কূটনীতির বলে তিনি এক সুদৃঢ় শাসন ব্যবস্থা ও সামরিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন, যা ১০০ বছর পর্যন্ত প্রবল প্রতিকূল পরিস্থিতির মুখেও টিকেছিল। শিবাজির সবথেকে বড় কৃতিত্ব যে তিনি ছিন্ন বিচ্ছিন্ন মারাঠাদেরকে ঐক্যবদ্ধ করে পরাক্রান্ত ও শক্তিশালী জাতিরূপে গড়ে তোলেন। মারাঠা জাতীয়তাবাদের প্রথম উদ্গাতা ও সংগঠনকারী হিসেবে শিবাজির অবদান সর্বাপেক্ষা স্মরণযোগ্য। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাই প্রতিবারের মতো আজও বলি, ভিডিওটি তোমরা তোমাদের বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করো এবং অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।